দুপুর। আজ আবার আমাদের দেখা হচ্ছে। গত দুদিন একটু কিরম টালমাটাল আবহাওয়া ছিল, মানে কলকাতায় শীত কমে যাচ্ছিল, আজকে আবার উত্তরে হাওয়া, সুতরাং আবার বোধহয় শীতটা ফিরে আসছে। কাজেই যারা শীত কাতুরে তাদের পক্ষে লেপ কম্বল আশ্রয় করা, আর যারা নন তাদের রোদ্দুরে বাইরে বেরিয়ে যাবার আনন্দ করবার দিন, আর যাদের কিছুই নেই তাদের বড় দুঃখের দিন শীতের মধ্যে, একদম জড়সড় কাঁথা কম্বল ছাড়া। এইসব বৈপরীত্য নিয়েই আমাদের জীবন, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। আজকে ভাবছিলাম, আপনারা সবাই জানেন যে আজকে আমাদের সঙ্গে আছেন অধ্যাপিকা ডক্টর মল্লিকা ব্যানার্জি। ভাবছিলাম যে আমরা যদি একটু প্রতিযোগিতা নিয়ে আলোচনা করি। আরো প্রতিযোগিতাটা উনি যেহেতু বিজ্ঞান সায়েন্স কলেজের সাইকোলজির ডিপার্টমেন্টে আছেন, উনি সরাসরি অনেক প্রতিযোগিতা দেখেন, খবর রাখেন, ছাত্রদের সঙ্গে উনি এখনো জড়িত। তাছাড়াও আমরা তো নানা রকম প্রতিযোগিতা দেখি, দৌড় প্রতিযোগিতা, তারপরে আঁকার প্রতিযোগিতা। প্রতিযোগিতা একটা সর্বস্তরেই থাকে, এমনকি সেই কে বা আগে প্রাণ করি বেগদান পড়ে গেল কারাকারি, সেরকম স্তরেও থাকে। কিন্তু সেটা কতটা স্বাস্থ্যকর, মানে কতটা সেটা মানে আমাদের গড়ে ওঠায় বেড়ে ওঠায় সাহায্য করে, কতটা সেটার পরিপন্থী হয়, এটাই বোধহয় একটু আলোচনা করা দরকার, তাই নয়? হ্যাঁ, সেই সম্পর্কে আমরা কথা বলবো। তাছাড়াও আপনাদের জ্ঞাতব্য যা যা আছে, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিই, 40073267, 40073269। হ্যাঁ মল্লিকা, এই যে প্রতিযোগিতা বিষয়টা কিন্তু কোথা থেকে একটা ঢুকে পড়ে। হ্যাঁ, কোথা থেকে ঢুকে পড়ে মানে এটা তো মানুষের তৈরি। মানুষ একটা জায়গায় যাওয়ার মানে উন্নতির সোপান বলে আমরা মনে করি। প্রতিযোগিতা না থাকলে হবে কি করে, প্রতিযোগিতা সব জায়গাতেই। আমার আজকের এখানে আসার জন্যে যে জিনিসটুকু ভাবার, মানে আজকের প্রোগ্রামটা হচ্ছে ভালো আছি ভালো থেকো, অর্থাৎ ভালো থাকার জন্যে যে ভালো আছি বলবো, সেই ভালো আছি প্রতিযোগিতা কতটা কন্ট্রিবিউট করবে আর কতটা প্রতিযোগিতা নেগেটিভ হবে, মানে কোন জায়গা থেকে আর প্রতিযোগিতা থেকে বিরত হতে হবে, আমার মূল ভাবনা চিন্তা সেখানে। দেখুন, প্রতিযোগিতা তো অবশ্যই ভালো, প্রতিযোগিতা না থাকলে একটা নিড অ্যাচিভমেন্ট বলে যে পয়েন্টটা আছে সেখানে অ্যাচিভমেন্ট হয় না, এই অবধি তো ঠিক আছে। যেখানে প্রতিযোগিতা প্রতিটা জীবনের স্টেপের সঙ্গে প্রায় অভ্যাসের মতো বা রক্তের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু প্রতিযোগিতা তার সুস্থ জীবনের পরিপন্থী। সুস্থ বলতে আমি অবশ্যই মানসিক স্বাস্থ্য বলছি, এবং রিলেটেড মানসিক স্বাস্থ্য মানেই সেখানে ফিজিক্যাল স্বাস্থ্যও বটে। এইটা হচ্ছে আমার প্রথম কথা, যে প্রতিযোগিতা কতটা অবধি আমরা প্রতিযোগিতাকে নিয়ে যাব একটা সাধারণ স্বাস্থ্য মেনটেন করা, মানসিক স্বাস্থ্য মেনটেন করার জন্য, মানে ভালো মানসিক স্বাস্থ্য মেনটেন করার জন্য। এটা হচ্ছে আজকে আমার ভাবনা চিন্তা। মানে আপনার দিক থেকে আপনার কি মনে হয়, আপনার নিজের জীবন দর্শন থেকে প্রতিযোগিতাকে আপনি কোন জায়গা পর্যন্ত ভাবেন যে ভীষণ দরকার বা সবসময়ই ভাবি? আমি তারপরে যদি চেষ্টা করি আমার কথাটা বলার। আমরা সমস্ত কাজ যদি প্রতিযোগিতার দৃষ্টিকোণ থেকে করি, যেমন ধরো আমি ফুল ফোটাই, কেমন আমার বিভিন্ন সিজন ফ্লাওয়ারের ফোটানোর শখ, এখন সেইটা করতে গিয়ে সেটার ফুল ফোটার মধ্যে না একটা অদ্ভুত আনন্দ আছে। সকালবেলায় উঠে যখন দেখি যে কুঁড়িগুলো ফুটেছে, অথবা কুঁড়িগুলো ফুটবো হয়েছে, ওই যে তার জন্য যে একটা তিতিক্ষা, সেই আনন্দটা আমার কাছে অনেক বেশি জরুরি। পাশের বাড়ির বারান্দার ফুলের যে একদম সারি, ভীষণ বড় হয়তো বাগিচা আছে, আমার হয়তো একটা ছোট্ট ফালি, এক ফালি বারান্দার, ওই আনন্দটার জন্য আমি কোনো প্রতিযোগিতায় যাব না। ওই আনন্দটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। ঠিক তাই। দেখুন, এবারে
এই যে ফুল ফোটানোর আনন্দ, এবারে এই জায়গাটায় আমাকে প্রথম পাশের বাড়ি যেটা আপনি বললেন, তারপরে তার পাশে, তারপরে তার পাশে, তারপরে কলকাতা, তারপরে আমাকে এমন জায়গায় ফুলটা নিয়ে যেতে হবে যে এবারে প্রতিযোগিতাটায় প্রাইজ আমাকে পেতেই হবে। এবার এইটা কোথায় আপনি দেবেন, যেখানে যার সমস্ত সত্তাটা, সমস্ত জীবনটা বা সবকিছু, তার প্রফেশন এক্সেট্রা সব মিলিয়ে ফুলের উপরেই আছে, তাহলে সে ওটাকে নিয়েছে। কিন্তু আপনার আনন্দের জায়গাটা যেই মুহূর্তে আপনি প্রতিযোগিতায় ফেলছেন, তখন কিন্তু ওই ফুল ফোটার আনন্দ, তিতিক্ষা, ওটার থেকে বেশি আপনি আপনার তিতিক্ষা হবে ফুল ফোটার নয়, ওই বাড়ির ওই সাইজটা থেকে আমার ফুলটা বড় হলো কিনা বা বেশি হলো কিনা, বা কালারে একটা নতুন কিছু আমি দিতে পারলাম, সেটা নিয়ে আমি একটা ভিক্টরি স্ট্যান্ডে উঠে দাঁড়ালাম কিনা। ভিক্টরি স্ট্যান্ডে উঠে দাঁড়ালাম। এবার ধরুন এই যে শুরু, এটা ভিক্টরি স্ট্যান্ড ছাড়াও প্রত্যেক মুহূর্তে যদি এখানে আপনি নিজেকে একটা জায়গা থেকে ফিরিয়ে না আনেন, তাহলে এই পার্টিকুলার শুধু ফুল, আপনার অনেক কাজ আছে, তার মধ্যে যদি আপনার ফুলফিলমেন্ট জীবনের সব থেকে বড় কাজ হতো বা প্রথম বা প্রধান কাজ হতো, সেটা থেকেই আপনি খেতে পান, সেটা থেকেই আপনার সমস্ত, তাহলে প্রতিযোগিতা একটু আমি একটু পরে বলছি, তাহলেও কোন জায়গা পর্যন্ত প্রতিযোগিতাটা ভাবা উচিত নয়। কিন্তু আপনার যদি এটা একটা আনন্দের জায়গা সাইড হয়, সেটা আপনি যেই প্রতিযোগিতায় ফেলছেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিজের আনন্দটা তো গেল, তার সঙ্গে স্ট্রেস হচ্ছে, তার সঙ্গে অ্যাংজাইটি হচ্ছে, সুগার বাড়ছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, মানে যত রকম প্রবলেম। আমি সুগারটা সবার আগে ফিজিক্যাল বলে বললাম, স্ট্রেস অ্যাংজাইটি যা যা খারাপ কথা সেটা মোটামুটি অনেকেই জানেন, যা বা সেটাই। এবার দেখুন এই ফুল ফোটানোর আনন্দেই রাখবেন কিনা, না প্রতিযোগিতায় যাবেন, আপনাকে একটা জায়গায় নিজেকে লাগামটা দিতে হচ্ছে। এই জায়গা থেকে আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের যে একটা কথা বলছি, বাবা মাকে বাচ্চার জীবনে প্রথম থেকে শেষ অবধি প্রতিযোগিতা, কিলার ইনস্টিংক্ট সবকিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া বাচ্চার মানসিক স্বাস্থ্যর পরিপন্থী। আচ্ছা, নো ডাউট অফ ইট। এইখানটায় থামবো, আবার এখানেই ফিরবো একটা টেলিফোনে। হ্যাঁ বলুন। উর্মিমালা বলছি। নমস্কার, হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। বলো। আচ্ছা, একটা প্রশ্ন আজকের অতিথির কাছে। প্রতিযোগিতা সব ক্ষেত্রেই উনি বলছেন, এই ইদানিংকালে অনেক প্রতিযোগিতা আমরা দেখি, বিশেষ করে গানের প্রতিযোগিতা, সেটা করতে গিয়ে আমরা কি সঠিক, আমরা যে রাস্তায় যেতে চাই, যে একটা যে কোনো গান আমরা ভালোভাবে এগিয়ে নিতে চাই, সেইটা কি থাকছে আদৌ, নাকি তখন মানে সেই ফার্স্ট হব কি সেকেন্ড হব করতে গিয়ে সমস্ত মিলেমিশে একদম মানে একটা জট পাকিয়ে যাচ্ছে, আসলটা থেকে সরে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। বলি এটার উত্তর। আচ্ছা দেখুন, এই যে গানের প্রতিযোগিতা, নিশ্চয়ই একটা জায়গায় যে যিনি গান গাইছেন তাকে একটা জায়গায় উঠবার জন্য প্রতিযোগিতায় যেতে হচ্ছে। এই নানা রকম সব যারা গানের প্রতিযোগিতা করেন সেখানটাতে হবার পর সে প্রাইজ পাচ্ছেন, আবার গান গাইবার সুযোগ পাচ্ছেন, রেকর্ডিং করার সুযোগ পাচ্ছেন, সিনেমায়, হ্যাঁ ছবিতে, সিনেমায়, অর্থাৎ তার লাইফটা একটা জায়গায় দাঁড় করানোর জন্য, এগোনোর জন্য প্রতিযোগিতা হচ্ছে। এবার পরের কথাটা দেখুন, এর সঙ্গে যখন এই প্রতিযোগিতাটাকে সম্পূর্ণভাবে নেওয়া হচ্ছে, তখন প্রথম কথা হচ্ছে গান গাওয়ার আনন্দটা কি থাকছে? এটাতে আমার তত কিছু বলার নেই যে আমরা যখন পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, এক্সাম দিয়েছি, পড়ার আনন্দটার থেকে এক্সামে লিখতে পারবো তো, বরং এক্সামটা হয়ে যাবার পর বেশি পড়েছি, এটা একদম সত্যি কথাই। বা সবকিছু শেষ হয়ে যাবার পর যখন চাকরি করতে ঢুকেছি তখন যা পড়েছি, কলেজ জীবনে অতটা পড়িনি, এরম হয়েছে। আচ্ছা, এই কথাটা বাদ দিন। এবার গান গাওয়ার আনন্দটা ধরে যদি নি যে তার থাকছি, তার সঙ্গে তার ডিটারমিনেশন যদি এরকম হয়, আইদার ফার্স্ট অর লাইফ, যদি লাইফ নাও হয়, আমার জীবনের সবটা, মানে লাইফ বলতে আমি একদম এক্সট্রিম গেলাম, কারণ এরকম অনেক ঘটনা আছে, আমি যদি সময় পাই একটু ছোটখাটো করে বলবো, যেগুলো আমি আমার মনোবিজ্ঞানী হবার জন্য আমার জীবনে যে এক্সপিরিয়েন্স গুলো এসছে সেগুলো। কিন্তু এবার সেই গানটার থেকে যদি এরকম মনে হয়
যদি না সিলেকশন হয় আমি সারা জীবনের মতো গানই ছেড়ে দেব, অথবা আমার জীবনের একটা বড় অংশ এমন চলে গেল যে সেই ডিপ্রেশন থেকে উঠতে পারছি না। এবার সেটা কখন হবে? যখন এত ডিটারমিনেশন থাকবে যে আইদার অর। অর্থাৎ প্রতিযোগিতার মধ্যে হেলথি কতটা হবে এটা কিন্তু ডিপেন্ড করছে যে এই যারা ছোট যাচ্ছে বাবা মারা তার মধ্যে কি করে বীজটা তৈরি করে দিচ্ছেন। এক নম্বর, যিনি যাচ্ছেন তাকে এই মানসিকতাতে এই জায়গায় নিয়ে যেতে হবে যে কখনো মানে আইদার অর এইভাবে হয় না, তার অনেক কিছু জায়গায় দেয়ার আর অল্টারনেটিভস। আপনাকে অনেক এটা না হলে আমার অল্টারনেটিভ আছে, আর একটু ভাবার আছে, যদি না হয় আমার আর কি করবার আছে। অর্থাৎ ফাইন্ড আউট দ্য আলটিমেট, আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমরা বলি ফাইন্ড আউট দ্য আলটিমেট, ফাইন্ড আউট দ্য অল্টারনেটিভ। অর্থাৎ অল্টারনেটিভ আছে। প্রতিযোগিতা তখনই খারাপ যখন এই ডিটারমিনেশনের মধ্যে এই জায়গাটায় যাবে যে আমাকে হতেই হবে। ফার্স্টটা না হলে অথবা প্রথম রাউন্ডে না উঠলে কিন্তু সেই এই কদিন আগে কোনো একটা কম্পিটিশনে দেখলাম বাচ্চাটা কান্নাটা দেখে না কিরকম একটা লাগলো, যে মানে কতটা এক্সপেকটেশন কতটা কি ছিল, যে মানে প্রায় আছাড়ি বিছাড়ি করে পড়ে কাঁদছে এরকম ভাবে। মানে সে কি একটা সাংঘাতিক, মানে বাড়িতে যেন মনে হলো সেই শোকস্তব্ধতা, মানে মৃত্যু শোক প্রায় নেমে এলো। মানে কিরকম একটা লাগছিল দেখে। মানে সত্যি বলছি, আমার খুব পরিচিত একজন, সে বাড়িতে বোধহয় দুদিন তাদের খাওয়াটাও হলো না, মেয়েটি আর কি ওই বড় একটা স্টেপ থেকে কোথাও এলিমিনেটেড হয়েছে। অর্থাৎ প্রতিযোগিতা এখানে খারাপ। গানের আনন্দ প্রতিযোগিতা মানেই চলে যাবে, বা কবিতা বলার প্রতিযোগিতা বা এতে আনন্দ চলে যাবে, এটা আমি মনে করি না। কারণ তিনি তো ম্যাক্সিমামের দিকে যাচ্ছেন, সব থেকে নিজের ভালোটা দেবেন বলে। কিন্তু আসল কথা হচ্ছে মানসিকতায় এক্সপেকটেশন লেভেল কোন জায়গায় রাখতে হবে, সেখানে কিন্তু লাগাম দরকার। লাগাম ছাড়া হলে প্রতিযোগিতা সবসময়ই খারাপ, খারাপ এবং কষ্টদায়ক। কষ্টদায়ক, মানসিক স্বাস্থ্য নষ্ট করবে অবশ্যই। আরেকটা ফোন। হ্যাঁ বলুন উর্মিমালা। হ্যাঁ উর্মিমালা দি বলছেন। দিদি আপনাকে ওই অতিথি দিদিকে আমার প্রণাম জানাই। নমস্কার। আর দিদি প্রথমে যখন সুযোগ পেয়েছি বলেনি, আপনার আবৃত্তি দারুণ লাগে, ভীষণ ভালো লাগে, এখনো আপনি এত সুন্দর করেন। আর দিদিকে বলছে, দিদির কাছে যে অতিথি দিদি এসছে ওনার জন্য ওনাকে জিজ্ঞেস বলছি একটা কথা, যে দিদি ঠিকই বলেছেন যে এই প্রতিযোগিতাটা খুব অস্বাস্থ্যকর বাইরের জগতের সাথে, কিন্তু যেটা নিজের সাথে নিজের যদি প্রতিযোগিতা করি তাহলে সেটা তো খানিকটা ভালো। যেমন আগে যেরকম করেছি তার থেকে এবার আরেকটু ভালো করব। যে কোনো বিষয় আমার নিজের সাথেই নিজের প্রতিযোগিতা, এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন তাহলে সেটা তো মনে হয় যে খানিকটা উন্নতি হয় আর কি। হ্যাঁ, এখানে এই একটা কথা দেখুন, প্রতিযোগিতার তো নিজস্ব একটা অপারেশনাল ডেফিনেশন আছে, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা সেইভাবে ইউজ করি না। আপনি যে কথাটা বললেন সেইটার টার্মটা হচ্ছে এরকম যে আমার একটা স্টেপ থেকে আমি আরেকটু উন্নত হব, তার থেকে আরেকটু উন্নত হব, অর্থাৎ উন্নতির সোপান স্টেপে আমি এগোবো। প্রতিযোগিতা মানে হচ্ছে কাউকে একটা বিট করা, একটা কিলেও মানে অন্য কাউকে বিট করে তারপরে ওঠা। কাজে এইটা যদি আপনি প্রতিযোগিতা বলেন, প্রতিযোগিতা মানে এটা ঠিক প্রতিযোগিতা বলার নয়। এরকম যদি হয়, একজন আমাকে ছোট করা হচ্ছে, আমি সেখানে কিছু বলছি না, কিন্তু আমার নিজের সঙ্গে একটা ছুরিতে আমি শান দিচ্ছি প্রত্যেকদিন, নিজেকে আজকের চেয়ে কালকে ভালো করব। হ্যাঁ, এটা কিন্তু উন্নতির সোপান হিসেবে ব্যবহার, এটাকে প্রতিযোগিতা না বলে। এখানেও কিন্তু আবারও একটা কথা আছে, মানে আমাদের পয়েন্টটাই আছে যে নিড অ্যাচিভমেন্ট ভালো, কিন্তু মানে আমাদের মনোবিজ্ঞানের ভাষায় টাইপ এ পার্সোনালিটি ভালো নয়, অর্থাৎ অ্যাচিভ বাই এনি মিনস। এটা হচ্ছে বলি টাইপ এ পার্সোনালিটি, অর্থাৎ আমাকে ওই অবধি অ্যাচিভ করতে হবে। একজন আমাকে অপমান করেছে, আমাকে সেই অপমানে দেখিয়ে দিতে হবে। এবার এই পাড়াটা কত অবধি টেনে আমি নিয়ে যাব যেখানে আমার স্ট্রেস হবে না। এবার আলটিমেট কিন্তু আমাকে একটা জায়গায় ভাবতে হবে যে এত অবধি, তার বেশি আমি আর যাব না, ইট ইজ বিয়ন্ড মি। কোনো একটা জায়গা থেকে আমাদের কিন্তু একটা জায়গায় থামতে শিখতে হবে। মানে নিজের থেকে নিজেকে নিজে উন্নত করার মতো ভালো জিনিস আর কিছু নেই।
আমি কিন্তু এর আগেরটাও আপনার কথা যখন শুরু করলেন, যিনি বললেন যে প্রতিযোগিতা খারাপ, আমি কিন্তু তাও বলছি না প্রতিযোগিতা খারাপ, সবসময় বলছি না, আমি বলছি লিমিটটা। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, যদি ওটাকে প্রতিযোগিতার নাম দেন, সেটাও কিন্তু একই কথা। স্টেপ উঠতে উঠতে এমন স্টেপে না ওঠেন যে একেবারে উঁচুতে উঠে গেছেন, তখন আপনার পেছনে কিছু নেই, একটু হেললেই পড়ে যেতে পারেন, যদি আমরা এটাকে ল্যাডার ভাবি। কাজে সেই লেভেলটা কিন্তু আমাকে, যে আমার এই অবধি এই পিঠের সাপোর্টটা না হলে আমি আর উপরে উঠে তত ব্যালেন্স নেই, আমি দাঁড়াতে পারবো না, অথবা আমার যথেষ্ট ব্যালেন্স আছে তারপরে আমি দাঁড়াতে পারবো। এইটা হচ্ছে নিজেকে নিজের ঠিকমতো জাজমেন্ট, যে কোন জায়গাটা থেকে আমি আর নিতে পারবো না। মানুষকে বিচার করতে হয় আমি তার জন্য কতটা অ্যাংজাইটি, কতটা স্ট্রেস দিচ্ছি, মানে সব রকম ভাবে। এর থেকে স্ট্রেস তৈরি হচ্ছে, এত স্ট্রেস তৈরি হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু মান কমেই যায়, বাড়ে না। যখন অনেক বেশি স্ট্রেস আউট হয়ে যায় তখন কিন্তু আমাদের কাজের মান বাড়ে না, লক্ষ্যটা তো অন্য হয়ে যায়। কারণ লক্ষ্যটা তো অন্য হয়ে যায়। আমার তো লক্ষ্য হচ্ছে ওই উপরটা সব থেকে উঁচু সিঁড়িতে উঠে দাঁড়াবো, আমি নিজেকে দাঁড়াতেই হবে, অ্যাচিভ বাই এনি মিনস। সেটা কাউকে পা দিয়ে কাউকে ঠেলে ফেলে হোক, অথবা নিজেরই সব শক্তিটা নিংড়ে দিয়ে হোক। যেখানটা আমার ঝকঝকে পালিশ করা উচিত ছিল, ভাবনা ছিল, সেগুলো ধার কমে যাচ্ছে। আমার ওই একমুখীনতার মধ্যে ওই ব্যাপারটাই যে আমাকে দাঁড়াতে হবে, মানে আমার সমস্ত পাওয়ার সব কিছুটাকে একেবারে এক্সস্ট করে, এবার একেবারে এক্সস্ট করলে হবে কি, অন্য জায়গাগুলোকে তো আমি ডিপ্রাইভ করছি, আমি আমার ভালো লাগাটাকে তো ডিপ্রাইভ করছি। আমার মধ্যে অ্যাফেক্টিভ অনেকগুলো জায়গা আছে, ফিলিং, ইমোশন, আমি ভীষণ চেষ্টা করছি, আমার মেয়েকে টাইম দিলাম না। এরকম তো প্রচুর আছে যে জীবনের পেছনে দৌড়ে যাচ্ছে, একটার পর একটা হাইপ পাচ্ছে, কিন্তু তারপরে দেখা গেল বাড়িতে বিশাল একটা অশান্তি হলো, মেয়ে বেরিয়ে গেল, মেয়েটা মানুষ হয়নি, বা ছেলে বা এরকম আরেকটা কুল পুরো ভেঙে। হ্যাঁ, মানে আমাকে ভাবতে হবে যে কত অবধি হলে আমি বজায় রাখতে পারবো আমার ব্যালেন্সটাকে। আমি ব্যালেন্সটা মাথায় রাখতে হবে। মানে এটার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নিজের ক্ষমতাটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহল থাকা। মানে আমাদের ল্যাঙ্গুয়েজে এটাকে আমরা বলি মেটা কগনিশন, অর্থাৎ তোমার কগনিশন বলতে কগনিশনের বাংলা বোধ। হ্যাঁ, এবার এই বোধটা সম্বন্ধে তোমার সাফিসিয়েন্ট নলেজ আছে কিনা, যে তুমি কতটা অবধি পারো। এবার সেই আমার সার্কামস্ট্যান্সেস রয়েছে, সমস্তটা মিলিয়ে আমি এতটাই পারবো। সে শুধু ওই ওপরের সিঁড়িতে দাঁড়ানো নয়, পথ দিয়ে যাবে, সে পথটা দিতে হবে। আমি ওপরের সিঁড়ি দিয়ে দাঁড়াবার জন্য যুদ্ধ করছি, বাড়িতে এসে দেখলাম আমার হাজবেন্ড ভীষণ একটা অসুস্থ হয়ে পড়ে আছে এবং তাকে জল দেবারও লোক ছিল না, এবং সেটা দেখেও আবার আমাকে কালকে আর একটা জায়গায় যেতে হবে, আমাকে বেরোতে হলো। অর্থাৎ তারপরে যখন আমি একটা সময় এলাম, দেখলাম আমার চারপাশে কেউ নেই, তখন কিন্তু ওই আনন্দটা ভাগ করে নেবারও থাকবে না, নিজেও সে আনন্দটা করতে পারবো। এবং এখানেও না ওই একটা কোথাও চোরা নিজেকে না বোঝা, নিজের অবস্থানটা নিয়ে ওই যেটা কথাটা হচ্ছে, আমি ছেড়ে দিলে আমি হেরে গেলুম। হ্যাঁ, মানে উনি এটাই মনে করছেন যে ওরা চাইছে, ওরা যদি, আরে এটা তো অনেক বেশি হার হচ্ছে যে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমরা অসম্ভব মানসিক, এইটা কিন্তু আমাদের বুঝতে পারি না। আমি মরে যাবো, ক্ষতিটা পাচ্ছেন না, আর ওটা হার নয়। মানে এইটাই হচ্ছে আমাদের নিজেকে বুঝতে হবে যে কোনটাতে আমি রিয়েলি জিতলাম, আমি ভালো থাকাটাই যে আমার জেতা, এটা কিন্তু আসল বোঝা। খুব বিপন্নতার মধ্যে, বিক্ষুব্ধতার মধ্যে আমি যদি তুড়ি মেরে ভালো থাকি, হাসতে পারি, সত্যি সত্যি সেটাই তো যেটা। মানে ওদের সবকিছু, মানে যে ফ্যামিলিটা বললো ওদের টর্চার করছে, ওদের সবকিছু উপেক্ষা করে, সবকিছু করে যদি ভালো থাকতে পারতেন তো পারুন, কিন্তু তিনি তো পাচ্ছেন না সেটা, কাজে আপনাকে অল্টারনেটিভ ভাবতে হবে। এইটা আমার খুব ভালো লাগছিল আজকে সমস্ত আলোচনাতে, যে কোনো কিছুরই একটা অল্টারনেটিভ আছে। অবশ্যই যেটা ঘটছে সেটাকে শেষ না ভেবে সবসময় সেই অল্টারনেটিভটাকে খোঁজাটা, না হলে বাঁচতে পারবো না তো আমরা, বলুন। মানে সবসময় তো আমাদের কাছে কোনো কিছু হতাশার আসে, যদি না ফাইন্ড আউট অল্টারনেটিভ না ভাবতে পারি,
আমি সায়েন্স পেলাম না মানে আমার জীবনটা গেল না। আর্টসেও কিন্তু অনেক উন্নতি করা যায়। এই অল্টারনেটিভটা না ভাবতে পারলে তো ওই মেয়েটিকে আর এগোনো যাবে না। তার মানসিক স্বাস্থ্য তো প্রথমেই ভেঙে দিলেন। বাবা মা তার মানসিক স্বাস্থ্য তো প্রথমেই ভেঙে, খুব চেষ্টা করছিলাম সায়েন্স নিতে কিন্তু পারলো না, স্কুল থেকে দিল না। এবং বিলাপ হয় জানেন তো, ছেলেটা না সায়েন্স পেল না তো আমার জীবন অন্ধকার হয়ে গেল নাকি। মানে আমরা তো সায়েন্স পড়িনি কিন্তু ঠিকই তো আছে, চলছে। এবং কখনো কোনো অবস্থাতেই কোনো হীনমন্যতা মনে হয় পাইনি, কারোর কাছ থেকে পাইনি, ইঞ্জেকশনও পাইনি। না, আপনাদের তো আর একটা খুব অন্য বড় দিক আছে। আমরা যারা পুরোপুরি একাডেমিক তারাও তো, আমিও তো সায়েন্সের নই, কিন্তু আজকে তো একাডেমিক একটা লাইনে মোটামুটি দাঁড়িয়েছি। অন্য দিকটা তো অনেক পরে, কিন্তু যে গড়ে উঠবার সময় তখন তো বিভাজন হয়েছে, তখন তো এগুলো কোনো হীনমন্যতা হয়নি। যে মেয়েটি সেকশন ওয়াইজ ও সায়েন্সে বেঁকে প্রাইজ নিয়ে যেত, আর আমাদের ক্লাসে হয়তো সেবার সবাই অঙ্কই পাশ করিনি বলে শুধু রেগুলার অ্যাটেন্ডেন্সে প্রাইজটাই পেয়েছি, তার সঙ্গেও মনে মনে কোন রকম বরং বলেছি এই তোরটা ধরবো, মানে অ্যাটিটিউডের মধ্যে এই ব্যাপার। আসল কথা ওইটাই যে অ্যাটিটিউডটাই আসল কথা, যে যেখানে কম্পিটিশন হলেও তোমার অ্যাটিটিউডটা যে কোন জায়গায় আছি। আমি অনেক জায়গায় এগুলো কেন তৈরি হয়নি, বাবা মা করিয়ে দেননি। আমার মনে আছে আমাকে সায়েন্সের ছন্দা বলে একটি মেয়ে ছিল, খুব ভালো লেখাপড়া, আমি ভীষণ গল্প পড়তাম। তুমি শোন না, একটু পর ওইগুলো পরে পড়বি, পড়ার বই পড়। আমি তুমি জানিস তো ফার্স্ট হলেই ছবি উঠবে, কাগজ বেরোবে, আর আমার না ছবি ফটো ফেস ভালো না, ওই জন্য তোদের জন্য ছেড়ে দিচ্ছি। এই যে বলাটার মধ্যে ও যে আমাকে বকতে পারে একটা সেট, আমিও সেটাকে মজা করে নিতে পারি, এটা কম কথা নয়। এর থেকে মানসিকতা নেই হতে পারে। কি হতে অবশ্যই অবশ্যই। হ্যাঁ বলুন উর্মিমালা। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার উর্মিমালা দি, আমি ডক্টর ব্যানার্জিকেও নমস্কার জানাচ্ছি। নমস্কার উর্মিমালা দি, আমি ডক্টর ব্যানার্জিকে আমি ঢাকুরিয়া থেকে বলছি, শিবানী ব্যানার্জি। যেটা আমি বলছি যে আমার বড় ছেলে না ADHD হাই ছিল, তো যা হয় পড়াশোনায় তো ভীষণ পিছিয়ে, কোনো কম্পিটিটিভ কিছুতেই সেভাবে কিছু মানে ঠিক পারতো না। আমার যে ছোট ছেলেটি সে আবার খুব এক্সপার্ট, সে ভীষণ ভালো স্পোর্টসে, ভীষণ ভালো নাটকে, পড়াশোনাতেও ভালো, 20-20 কোনো ব্যাপারই না, নাটকেও ভীষণ ভালো পায়, আর স্পোর্টসে তো প্রায় প্রাইজ নিয়ে আসে, রিলেতেও এবার ফার্স্ট হয়েছে। কিন্তু আমার যেটা হয় খুব একটা মানে ওভারওয়েলড হয়ে একটা কনগ্রাচুলেট করা বা কোনো গিফট দেওয়া, ওগুলোর মধ্যে আমি আর যাই না। আচ্ছা ভালো হয়েছে বা খুব ভালো, কনগ্রাচুলেশন, একে ওকে একটু হয়তো জানালাম, ও দিদাকে ওর ঠাম্মাকে, এই অবধি। তা আমার অ্যাটিটিউডটা ঠিক আছে তো? সাধারণত খুব ভালো হলে, স্পোর্টসে কিছুতে প্রাইজ পেলে বাবা মারাও দেখেছি গিফট করে, খুব কিছু করে টরে, সে খুব কিছু করা ব্যাপারটা আমার ভেতর থেকে আসে না। আমার মনে হয় ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, ওটা না করাই ভালো। বা হয়তো মা হিসেবে একটু দুর্বলতাও কাজ করে, বড় যদি কিছু ভাবে। এখন বড় অনেকটাই বড়, 21 বছর, ও অ্যাব্রডে আছে, এখন হলিডেতে এসছে আমার বাড়িতে। সেই জন্যই আমি জানতে চাইছি যে ব্যাপারটা আমার ঠিক আছে তো, আমি ঠিকভাবে চলছি তো? আচ্ছা, একটা জিনিস হচ্ছে বড় এখন এস্টাবলিশ তো, তাই তো বলছি। স্টুডেন্ট, এখনো পড়াশোনা করছে, এখন জাস্ট 21 বছর বয়স। কিন্তু আমার ওই জিনিসটা এসে গেছে, ছোট ফার্স্ট হওয়া কোনো কিছুতে, মানে ফার্স্ট তো কোনোদিনই ক্লাসে হয় না, কিন্তু কোনো কিছুতে খুব ভালো করা বা প্রাইজ নিয়ে আসা নাটক থেকে বা স্পোর্টস থেকে, এইটাতে মানে আমরা খুব হ্যাবিচুয়েটেড, আর ওকে আমরা কনগ্রাচুলেটও করি, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি জিনিসটা আর আসে না। মা হিসেবে বড়র জন্য একটু প্রোটেক্টিভ, এটা তো খুব না, খুব ভালো কথা। দুটো কারণ বলছি। এই যে বলছেন যে আমরা ওইটাকে খুব বেশি কিছু মনে করি না, বা ওইটা আমার একটা জায়গায় একটা জিনিস আছে যে গিফট দেওয়া এক্সেট্রা, ওটা আমার বাড়াবাড়ি বলে মনে হয়। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যে আপনার যেখানে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে আপনি যতটা মনে করছেন যে এই অবধি বাড়াবাড়ি নয়, ততটাই করছেন এবং ততটাই করবেন। এবার তার সঙ্গে বড় যদি কিছু মনে করে, এই যে পয়েন্টটা, তার সঙ্গে আমি ওই আবারও বলছি, ঠিক জায়গাটা বুঝতে পারলাম না যে তিনি যে বড় সে কতক্ষণ থাকে, সে কতটা সময় দেখে। একটা কথা মনে রাখবেন, এমন কিছু না হয় যে যাতে ছোট যে
সেভাবে মা বাবার তো সেরকম আনন্দ হলো না, আমার আনন্দে কিন্তু মা বাবা ভাগীদার হলো না। আপনি বলছেন আমরা গিফট দিই না, অর্থাৎ অবজেক্টটাই করেন যথেষ্ট বলে মনে হয় যে আপনি যদি সেটাই কমিউনিকেট করতে পারেন, অবজেক্ট একটা দেওয়া এটাই কিন্তু মেন হতে পারে না। কাজে আপনার দিক থেকে একদম ঠিকঠাক আছেন যদি অ্যাকনলেজ করতে পারেন এবং কমিউনিকেট করতে পারেন যে আমরা তোমার আনন্দে সমানভাবে শেয়ার করছি। আসল কথা আমি ভুল কখন বলবো, যখন ছেলে ভাববে যে মা বাবা আমার আনন্দের সঙ্গে শেয়ার করছে না এই কারণে যে বড় দাদা পারে না বলে, তাহলে ওর কাছে বড় দাদার জন্য সিম্প্যাথি এমপ্যাথি কোনোটাই থাকবে না এবং বেশি খারাপ হবে, বরং প্রতিপক্ষ হবে। কাজে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কথা। আর অবশ্যই বড় যার মতো করে যেটুকু পারছে সেটাতেও যদি অ্যাকনলেজ বা কংগ্রেচুলেশন বা কংগ্রেস করেন, কি কোন জায়গায় করবেন আমি ঠিক জানি না, তাতে কিন্তু ভালো। ছোট ছেলেটিরও শিক্ষা এই জায়গায় হবে যে মা বাবা বড়কেও কিন্তু কেমন সুন্দরভাবে প্রোটেক্ট করছে, সো আমাকেও কিন্তু বড় হয়ে দাদাকে প্রোটেক্ট করতে হবে। কাজে আমার আপনাকে একটা সাজেশন, আপনার খুব ভালো, আপনার যে প্রসিডিওরটা নিয়েছেন ভালো, কিন্তু তার সঙ্গে একটা কথা হচ্ছে কমিউনিকেশনটা যেন ঠিক ঠিক থাকে, যে তোমার কাজে আমরা সমানভাবে শেয়ার করছি তোমার আনন্দটা, এক নম্বর। সে আপনি জিনিস দিয়ে বা না দিয়ে এটা খুব ইম্পর্টেন্ট কথা নয়, আর মাথায় হাত দিলেই তো সেটা যথেষ্ট যথেষ্ট মানে যারা দেন কিন্তু আমার মনে হয় না তো জিনিস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কথা। আর দ্বিতীয় কথা, ওরও সামনে যদি বড় কেউ তার কিছু মানে তার নিজের স্ট্যান্ডার্ড থেকে একটা কিছু করলেও সেটা হয়তো অনেক কিছু করতে পারে না যেটুকু করে যে সমানভাবে, তাহলে ও আর কিছু না হোক এটুকু শিখবে যে মা বাবা কিন্তু প্রোটেক্ট করছে, এই প্রোটেকশনটা আমাকেও করতে হবে। এবং তার মধ্যে কিন্তু একটা ভালো গুণ আপনি মানে ইনজেক্ট করলেন আপনার অ্যাটিটিউড দিয়ে। এরকম হয় না জয়েন্ট ফ্যামিলিতে বিশেষ দেখা যায় যে কেউ হয়তো ভালো গান গায়, কেউ লেখাপড়ায় খুব ভালো, কেউ ভালো খেলে, কেউ ভালো লেখে, এরকম তো নানা রকম থাকে জয়েন্ট ফ্যামিলিতে, কাজন হয়তো কিন্তু একভাবে বড় হয়েছে, সেখানে না এই হীনমন্যতার গুলোর খুব একটা জায়গা থাকে না। আমার মানে না, ডিপেন্ড করছে বাবা মা কি করবে। অনেক সময় বাবা মা ওটা তুই কিছু পারলি না ওকে দেখ, এই যে আমি কত শুনেছি জানেন তো, তাতেই হীনমন্যতা তৈরি হয়, ভীষণ হয়। ওই লম্বা বেটে রোগা কালো সমস্ত কিছু, লম্বা বেটে রোগা কালো ভালো, দেখ ওকে দেখ ও কিরকম করছে, যে নাই করলো সবাই সমান হয় না, তোমার ওটা অত কিছু ভাবার নেই। এইটা খুব কম জানেন, খুব কম বাবা মা বলেন, খুব কম। জয়েন্ট ফ্যামিলির একটা ভালো ইয়ে হচ্ছে মানে শেয়ার্ড হয়ে যায়, দুঃখ কষ্ট অনেককে বলা, পাশের জনকে না বলে আরেকজনকে বলা, আরেকজন, 5টা ভাই থাকলে একজনকে, 6টা বোন থাকলে একজনকে বলে, বা আমার যদি একটু মানে আবারও বলছি খারাপ শিক্ষাই এটাকে বলে, যখন বলছেন যে দেখো ও কিরম পাচ্ছে তুমি পারছো না, এটা অবশ্যই কিছু খারাপ শিক্ষা এবং তাকে তার এই হার্ট করবার অধিকার কারণ নেই। কিন্তু আলটিমেটলি জয়েন্ট ফ্যামিলিতে ওটা শেয়ার্ড হয়ে যায় বলে থাকে না, কষ্টটা কিন্তু থাকে। যেমন দুটো ভাই বোনের মধ্যে আমি দেখেছি যে একজন হয়তো ভীষণ ভালো লিখতে পারে, আরেকজন হয়তো তত ভালো লেখে না, কিন্তু সে হয়তো খুব ভালো রান্না করতে পারে। তা এটা নিয়ে তো একটা কথা হয় যে তুই ওটা পারিস না, তুই ওটা পারিস না, অন্য আত্মীয়। তা আমার অ্যাটিটিউডটা হচ্ছে যে ও এটা খুব ভালো পারে, আবার ও যেটা পারে ও কিন্তু সেটা পারে না, সুতরাং ওটাও ভালো, ওটাও ভালো। যার জন্য আমি বললাম যে আপনি বড় ছেলেকেও কিন্তু কিছু ভাবে অ্যাকনলেজ করুন, তাতে ও শিখবে যে সবারই কিন্তু কিছু পাওনা আছে জীবন থেকে এবং তোমার থেকে। আর আমাদের আরেকটা ছিল যে একটু কমজোরি হয় না, মার একটু তার উপরে বেশি থাকে, সেইটাও কিন্তু পরোক্ষে আজকে তুমি যে কথাটা বললে যে তার উপর আমাদের যে একটু কেয়ার নিতে হবে, সেই বোধটারও কোথাও কোথাও জন্ম দেয়। মানে মায়ের একটা থাকে না, বোধটা তো দরকার জন্ম দেবার। হ্যাঁ, আমাদের যেমন এক যে সেকেন্ড দাদা, ওর একটু রং তুলনায় ময়লা ছিল, তা ওকে কোনোদিন কেউ বলেছিল যে তোকে মেডিকেল কলেজ থেকে কুড়িয়ে আনা হয়েছে, ওনার দীর্ঘদিন সেটা বিশ্বাস করত। এবং একদিন মাকে কোনো একটা কান্নাকাটির মুহূর্তে বলেছিল, কে তোমাকে বলেছিল আমাকে সুইপারদের ঘর থেকে কুড়িয়ে আনতে, আমি সেখানেই থাকতো।
মানে এটা কিন্তু মা বলেননি, আর কেউ কিন্তু ছোট মন তো কিরম ভাবে প্রথিত হয়েছিল, কি অন্যায়। যিনি বলেছেন তিনি যত আনন্দ করেই তার আনন্দ হয়েছে বলাতে, কি অন্যায় হলো, কি অন্যায়। ভাই বোনেরা 4 জন বিছানায় শুয়ে রয়েছি, কে কালো কে ফর্সা এর মতো প্রশ্নই উঠতে পারে না। যিনি বললেন তার কত। হ্যাঁ, তারপর সেটাকে ওকে ঠিক করতে কিন্তু বিশ্বাস করাতে বেশ মাকে বেগ পেতে হয়েছিল, যে বলেছে তাকেও বলা হয়েছিল যে তুমি কেন এটা বললে, তো এই দিন এইখানে হলো, তুমি ছিলে না, এইসব করে টোরে। আসলে আমরা হয়তো অলক্ষ্যে অনেক অসুস্থ প্রতিযোগিতার বীজ বুঝতে আমরা করে ফেলি, আমরা দিয়ে ফেলি। মানে যিনি বললেন তিনি হয়তো মজা করেই বলেছেন, কিন্তু কত বড় একটা কষ্ট আর একজনকে দিলেন, এবং অনেক সময় এটা এত ডিপ্রুটেড হয়ে যায়। হয়তো আপনার মা খুব বুদ্ধিমতী ছিলেন, কগনিশন লেভেল খুব ভালো ছিল বলে এটা ম্যানেজ করতে পেরেছেন, কিন্তু এটা যে কত ডিপ্রুটেড হয়ে যায় এই ধরনের ছোটখাটো কথা ভাবতেও পারবেন না, কত রকম ভাবে আমাদের কাছে আসে। লম্বা লম্বা ছিল, আমি তো নই, তা আমাকে ওরকম বলতো। তা আমার বাবা কি সুন্দর বলতেন, না না ও আমার মায়ের মতো, ও তো বেঁচে না, ও তো ছোট, ও আমার মায়ের মতো। এর ফলে কিন্তু কোনো কমপ্লেক্স কখনো আসেনি। উল্টে এখন বলি, আমি এখন আমার অনেক মুখ হয়েছে, লম্বা দিয়ে পরিষ্কার বলি, যা যা 4 ইঞ্চি হিল পরে তোর সমান হব, তুই আমার মতো বেঁটে হ। মানে এই মেন্টাল সাপোর্টটা তো তৈরি করতে হবে যে আমিও বেটে, আমি বলবো যে কথা বলতে গেলে আমার কষ্ট হয় না, যার দরকার সে আমার লেভেলে নিচু হয়ে কথা বলবে। অর্থাৎ এই মেন্টাল সাপোর্টটার জন্য কিন্তু বাকি স্ট্রেস গুলোকে একটু কমাতে হবে, যেটা আপনাকে চেপে চুপে একটা উঠিয়ে নেবার চেষ্টা করছে সেইগুলোর থেকে, যে কোনো না কোনো ভাবে আমাকে অ্যাচিভ করতেই হবে লাস্ট সিঁড়িটা অব্দি। সেই সিঁড়িটাতে উঠে দাঁড়াতে গিয়ে আমি পড়ে যাব না তো, পেছনের সাপোর্ট গুলো সব সরে যাবে না তো। ল্যাডারের সব থেকে উঁচুটার কিন্তু পেছনের সাপোর্ট থাকে না, পেছনের সাপোর্ট গুলো সব সরে গেলেও আমি দাঁড়াতে পারবো তো, ডোন্ট কেয়ার হয়ে। আমার সমস্ত ফ্যামিলি আমার থেকে সরে গেছে, আমার সমস্ত বন্ধু বান্ধব আমার থেকে সরে গেছে, তারপরেও আমি ভালো থাকবো তো। এইটা যদি নিজেদের কাছে মনে হয়, তাহলে আপনারাও আপনাদের বাচ্চাদের কাছে এই কম্পিটিশনটা তাদের হাড়ে মজ্জায় ঢুকিয়ে দেওয়া থেকে একটু বিরত থাকবেন। তাদের কিছু ফ্রি লাইফ এনজয় করতে দিন, তাদের সব ছোটখাটো শেখাগুলোই কম্পিটিশনে ফেলবেন না। যত কম্পিটিশনে ফেলবেন তত তার ডিপ্রেশন হবার চান্স থাকছে, স্ট্রেসটাকে না নিতে পারার চান্স থাকছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং একটা বিশেষ করে আমরা যে ধরনের কাজ করি একাডেমিক্স এর বাইরে, আমি বলছি, সেখানে তো একটা বয়ক্রমও থাকে না। মানে একই ক্লাসে 19 বছরও আসেন, আবার 69 বছরও আসেন, সেখানে মেমোরি তো সকলের সমানও হয় না। সেক্ষেত্রে ও কিরম মুখস্থ করতে পারছে, তুমি পারছো না, এইগুলো বলার চেয়ে তুমি যেমন পারছো তেমনি ভালো। বয়স ছাড়াও তো মেমোরি ক্যাপাসিটি সবার সমান নয়। আমাদের এখন যত পুরনো কথা মনে থাকে তত তো সদ্য একটা ইমিডিয়েট তো ভীষণ ভুলে যাই, নামটা নিজের ভুলে যাই, ইমিডিয়েট তো ভুলেই যাই। কাজে এটা কখনোই ও পারছে না ও পারছে বলা যাবে না। আমাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে এইটা যদি মাথায় না থাকে, কোনোদিন তিনি ভালো শিক্ষক ভালো বাবা মা হতে পারবেন না। যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলে একটা, মানে প্রত্যেকের ব্যক্তি পার্থক্য বলে একটা জিনিস আছে, আঙুল 5টা, তো 5টা মানুষ আলাদা আলাদা হবে, ব্যক্তি পার্থক্য থাকে। মানে নিশ্চয়ই তাতে কেউ ম্যালিঙ্গারি ঘুলে সে খুব দুষ্ট হলে বলে কই ওর তো মধ্যে এই দুষ্ট বুদ্ধিটা এলো না, তোর মধ্যে এলো। এই কম্পিটিশন একরকম, ভালোকে রিফ্লেক্ট করা। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা তো অ্যাকসেপ্ট করতেই হবে। ওর মেমোরি অত নয়, কি করা যাবে? তাহলে ওটা করবে না। কারুর গলা সুন্দর নয় বলে সে কোন রকম গান গাইতে পারবে না, বা কবিতা বলতে পারবে না, নাটক করতে পারবে না। সে তার ওই কম গলাটাকে কিভাবে প্রজেক্ট করে কাজে লাগিয়ে তার থেকে কাজটা আমি বের করে নিতে পারবো, সেইটাই বোধহয় ঠিক হওয়া উচিত। একদম একদম কাজেই সুস্থ চেতনা হচ্ছে সুস্থ থাকা, এবং সেখানে অসুস্থ কম্পিটিশনের প্রতিযোগিতার সত্যি জীবনে কোনো জায়গা নেই। সবাই ভালো থাকবেন।